ওয়েলকাম স্টুডেন্ট টু মাই ইউটিউব চ্যানেল। আগামী দিন আমরা ধারকত্ব ধারকের তোমাদের সামনে ধারকত্বের সংজ্ঞা এবং ধারকত্বের একক মাত্রা ও ধারকত্ব কোন কোন বিষয়, পরিবাহী ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ধারকত্ব ধারকের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা দেখেছি কোন একটা পরিবাহীর কে যদি আধান দেওয়া হয় তাহলে তার বিভবটা বৃদ্ধি পায়। এবারে এই যে আমরা পরিবাহীতে আধান দিচ্ছি, এই আধান দেওয়াটা কিন্তু আমরা একবারে সমস্ত আধান কিন্তু কোনো পরিবাহীতে দিতে পারবো না। কোন একটা পরিবাহীকে যদি আহিত করতে হয়, ধরে নিচ্ছি আমরা কোন একটা পরিবাহীকে কিউ আধানে আহিত করব, তাহলে এই কিউ আধানটা তো একবারে দিয়ে দেওয়া যাবে না। ব্যাপারটা কিরকম, ধরো এটা যদি একটা গোলক হয় তাহলে এটাতে জল ভর্তি করবে, তাহলে জল ভর্তি করতে গেলে কি করতে হবে, আমাকে একটু একটু করে জল দিতে হবে, তাহলে একটু একটু করে জল পড়বে, আস্তে আস্তে বাড়তে বাড়তে একসময় ভর্তি হবে। সেই রকমই ওই কিউ আধানটা একবারে দেওয়া যাবে না, জল ভরার মতোই, অর্থাৎ আমাকে একটু একটু করে আধান দিয়ে দিয়ে কিউ এর মানে পৌঁছাতে হবে। তাহলে এই যে একটু একটু করে আধান দিব, আমরা একটু একটু করে আধান দেওয়ার সময় তাহলে কোন একটা মুহূর্তে আমরা ধরে নিচ্ছি যে কিউ পরিমাণ আধান আছে, ওতে যদি আরো একটু আধান দিই তাহলে কি করবে, এই কিউ আধানটা যে আধানটা আসবে পরে সেই আধানটাকে কি করবে, বিকর্ষণ করে দিতে বাধা দিবে। তাহলে আমি জোর করে যদি ওর ভিতরে দিতে চাই, জোর করে যদি ওর ভিতরে আমরা ইন্ট্রোডিউস করতে চাই, জোর করে ওর ভিতরে আমরা ইনজেক্ট করতে চাই আধানটুকুটাকে, তাহলে ওই যে বিকর্ষণ বল, অর্থাৎ এই কিউ আধানটা ওই অল্প পরিমাণ আধানটাকে বিকর্ষণ করবে, তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। আর আমরা জানি কোন জায়গায় যদি বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয় তাহলে সেই কাজটা বস্তুটাতে স্থিতি শক্তি রূপে সঞ্চিত হয়। অর্থাৎ এক্ষেত্রেও তাই, আমরা কোন একটা পরিবাহীকে আহিত করব, আহিত করতে গেলে তাহলে ওর ভেতরে একটা শক্তি সঞ্চিত হবে, সেই সঞ্চিত শক্তির পরিমাণটা কত হবে, একটা আহিত পরিবাহীতে সঞ্চিত শক্তি কত হবে সেটাই আমরা বের করে নেব। অর্থাৎ আহিত পরিবাহীতে সঞ্চিত শক্তি, পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জ কন্ডাক্টর। এবার আমরা ধরে নিচ্ছি, মনে করছি যে এই পরিবাহীটাকে আমরা আহিতকরণ করছি। তো কোন একটা মুহূর্তে, আহিতকরণের সময় কোন একটা মুহূর্তে ধরে নিচ্ছি পরিবাহীটির আধান কিউ, এবং আধান দিলে আমরা জানি বিভব বৃদ্ধি পায়, তাহলে ওই সময় একটা করসপন্ডিং বিভব থাকবে, সেই করসপন্ডিং বিভবটা আমরা ধরে নিচ্ছি ভি। এবার এই যে সঞ্চিত শক্তিটা আমরা দুভাবে বের করতে পারি, এমনি সাধারণ নিয়মে করা যায়, সহজে খুব ছোট্ট করে আমরা কলন বিদ্যার সাহায্যে করতে পারি। আমি কলন বিদ্যার সাহায্যটাই করে দিচ্ছি, তোমরা সেটাই ফলো করো। তাহলে আমরা কি করলাম, পরিবাহীটা কোন একটা মুহূর্তে আহিতকরণের সময়, যে আহিতকরণের প্রসেসটা চলছিল, অর্থাৎ শূন্য থেকে শুরু করে একটু 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 করে পরিবাহীটা একটু 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 করে আধান জমা হচ্ছিল একটু 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 করে, তাহলে ওই জমা হওয়ার সময় যে কোনো একটা মুহূর্তে তার আধান ছিল কিউ, এবং ওই সময় তার করসপন্ডিং বিভবটা হচ্ছে ভি। তাহলে যদি ওই পরিবাহীটার ধারকত্ব সি হয়, পরিবাহীর ধারকত্ব সি হলে আমরা জানি, আমরা লিখতে পারবো কি, যে আমরা কিউ সমান সমান হচ্ছে সি ইনটু ভি, এটা আমরা লিখতে পারবো। কারণ আমরা আগের দিন দেখেছি কিউ সমান সমান কত হয়, সিভি, বা সি সমান সমান আমরা দেখেছিলাম কিউ বাই কত, ভি। এই ফর্মুলা থেকে আমরা এটা লিখতে পারছি। এবার প্রশ্ন হচ্ছে যে ওই মুহূর্তের আধানটা হচ্ছে কিউ, এবার আমরা আরো অল্প পরিমাণ আধান ওতে প্রবেশ করাবো, হয়তো ওই সময়ে যখন তার বিভব ভি আধান কিউ, এতে আরো অল্প পরিমাণ আধান আমরা ডিকিউ পরিমাণ প্রবেশ করাচ্ছি। তাহলে প্রথমে যে জিনিসটা বললাম, এই ডিকিউ পরিমাণ আধানকে এই কিউ পরিমাণ আধান যেটা আগে থেকে আছে পরিবাহীতে, সেই
আধানটা আমরা পরে যেটুকু আধান দিচ্ছি ডিকিউ পরিমাণ, ওই আধানটাকে কিন্তু কি করবে, বিকর্ষণ করবে। তাহলে এই যে বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে, তাহলে ওই ডিকিউ পরিমাণ আধান আরো অতিরিক্ত, অর্থাৎ আরো অতিরিক্ত ডিকিউ পরিমাণ আধান দিতে কৃতকার্য ডিডব্লিউ। কেন ডিডব্লিউ বললাম? কারণ যেহেতু আমার খুব অল্প পরিমাণ আধান দিচ্ছি, ক্ষুদ্র পরিমাণ আধান দিচ্ছি, তাই কাজটাও কম হবে। তাহলে কৃতকার্য আমরা ইকুয়াল টু কত জানি, ডাব্লিউ সমান সমান আমরা ফর্মুলা থেকে জানি ভি ইন্টু কিউ, বিভব প্রভেদ ইন্টু আধান। তাহলে বিভব প্রভেদটা কত, ভি, কতটা আধান দিচ্ছি আমরা, ডিকিউ পরিমাণ। তাহলে এই ভি ডিকিউ পরিমাণ কাজ হবে কোথায়, ওইটুকু আধান আরো অ্যাড করার জন্য, ওইটুকু আধান আরো যোগ করার জন্য। তাহলে এইভাবে এবার আমরা ব্যাপারটাকে এইভাবে ভাবতে পারি যে ওই পরিবাহীটাই, যে আমরা টোটাল হয়তো পরিবাহীটাই আমরা শূন্য থেকে শুরু করে কিউ আধান আহিত করাবো, এটা শূন্য থেকে শুরু করে টোটাল আমরা ক্যাপিটাল কিউ আধান আহিত করব। তাহলে ওই যে শূন্য থেকে ক্যাপিটাল কিউ এর মাঝে এইরকম ভাবে অসংখ্য পরিমাণ ডিকিউ 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 করে বারবার একটু 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 করে ওই আধান দিয়ে 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 জমা হয়ে কিউ পরিমাণ হয়েছে। তাহলে ওই ডিকিউ পরিমাণ যে আধান আমরা অল্প 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 করে দিচ্ছি, তাহলে ওই প্রত্যেকবারের জন্য এতটুকু করে কাজ হবে। যতবার আমরা ডিকিউ পরিমাণ আধান দিব প্রত্যেকবার এতটুকু করে কাজ হবে। তাহলে এইভাবে সমগ্র আধান, অর্থাৎ এই কিউ পরিমাণ আধান আহিত করার জন্য মোট যে কৃতকার্য, সেই কৃতকার্যটা আমরা কিন্তু বের করব। আর এই মোট কৃতকার্যটাই হবে ওই পরিবাহীর স্থিতি শক্তির পরিমাণ। তাহলে এবার আমরা দেখে নেব যে অতএব কিউ আধান আহিত করতে মোট কৃতকার্য, শূন্য থেকে ক্যাপিটাল কিউ আধানে আহিত করতে মোট কৃতকার্য W সমান সমান ইন্টিগ্রেশন কার, আমার ওই যে DW এর ইন্টিগ্রেশন ভি ডিকিউ, DW এর ইন্টিগ্রেশন হচ্ছে DW ইকুয়ালস টু আমরা দেখেছিলাম ভি ডিকিউ। তাহলে কত থেকে, শূন্য থেকে শুরু করে আধানটা ক্যাপিটাল কিউ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এবার আমরা জানি যে এই যে ভি যখন ছিল, একটু আগে আমরা দেখলাম যে কিউ সমান সমান কত দেখেছিলাম, সিভি। তাহলে এবার এখান থেকে আমরা ভি এর মানটা বসাতে পারবো কিউ বাই সি, এই মানটা এখানে বসিয়ে দেবো। প্রথমে কিউ ইকুয়ালস টু সিভি দেখেছিলাম আমরা, তাহলে ভি ইকুয়ালস টু কিউ বাই সি মানটা বসিয়ে দেবো ভি এর। তাহলে 0 টু কিউ, ভি এর মানটা হচ্ছে কিউ বাই সি ডিকিউ। এবার এই সি পরিবাহীর ধারকত্ব তো ফিক্সড, এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, তাহলে বাইরে চলে আসবে 1 বাই সি, বাইরে আসলো 0 টু কিউ, কিউ ইনটু ডিকিউ। এবার কিউ এর অবকলন, এই সমাকলন কত হবে, আমরা জানি সমাকলনে ঘাত 1 বৃদ্ধি পায়, আর যে ঘাতটা হলো সেটাই দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা যদি আসে 1 বাই সি কিউ স্কয়ার বাই 2, আমার লিমিট 0 থেকে কিউ, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে কিউ। নিয়ম কি, প্রথমে আপার লিমিট বসাতে হয় মাইনাস দিয়ে লোয়ার লিমিট। আবার চলরাশিতে তাহলে সমান সমান হাফ ইনটু, প্রথমে আপার লিমিট বসাবো কিউ এর জায়গায় কিউ, এই দুইটাকে বাইরে বের করে দিলাম 2 ইনটু সি, তাহলে এটা কিউ স্কয়ার মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে কত হয়ে যাচ্ছে, হাফ কিউ স্কয়ার বাই সি, হাফ কিউ স্কয়ার বাই সি। এই পরিমাণ আমাকে কাজ করতে হচ্ছে, শূন্য থেকে শুরু করে কিউ পর্যন্ত আধান নিয়ে যেতে। তাহলে এই কাজটাই পরিবাহিতাতে শক্তি হিসাবে সঞ্চিত হবে, সেই শক্তিটাই স্থিতি শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে। তাহলে অতএব পরিবাহিতে সঞ্চিত স্থিতি শক্তি, পরিবাহিতে সঞ্চিত স্থিতি শক্তি সমান সমান হাফ কি পেলাম আমরা, কিউ স্কয়ার বাই সি। এবার এই কিউ এর মানটা আবার আমরা বসিয়ে দিতে পারবো। কিউ ইকুয়ালস টু আমরা জানি ধারকত্বের সংজ্ঞা থেকে কিউ ইকুয়ালস টু সিভি। তাহলে যদি বসিয়ে দিই হাফ কিউ এর জায়গায় সিভি তার স্কয়ার বাই সি, তাহলে সমান সমান হচ্ছে হাফ সিভি স্কয়ার। আর যদি আমরা এই ফর্মুলা থেকে সি এর মানটা বসাই,
কিউ বাই ভি। তাহলে এই জায়গাটা, তাহলে এটা যেমন আমার একটা শক্তির ফর্ম, এই ফর্ম দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আছে করতে হবে। আবার সেই রকমই এটাও কিন্তু আর একটা ফর্ম। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর ফর্ম। আবার আমরা সি এর মান যদি রিপ্লেস করি, এখানে যদি সিটাকে রিপ্লেস করি, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, ইকুয়ালস টু হাফ কিউ স্কয়ার বাই সি এর মান হচ্ছে কিউ বাই ভি। তাহলে একটা কিউ কেটে যাবে, তাহলে সমান সমান হাফ কিউ ইনটু ভি। তাহলে এটাও আর একটা ফর্ম শক্তি, 3 নম্বর ফর্ম। অর্থাৎ এটা 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 এই তিনটে ফর্ম দিয়েই কিন্তু অঙ্ক থাকবে, সেই অঙ্কগুলো করতে হবে। এইভাবে আমরা তাহলে একটা আহিত পরিবাহীতে সঞ্চিত শক্তির রাশিমালাটা নির্ণয় করতে পারছি। নেক্সট আমরা চলে যাব, দুটো পরিবাহীকে যদি আমরা তার দ্বারা যোগ করি তাহলে কি হবে? তার দ্বারা যোগ করলে আধানের প্রবাহ হবে, তার মানে দুটো পরিবাহীতে আধানের ডিস্ট্রিবিউশন হবে। সেটাই আমরা এখন জেনে নেব, ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টর। তাহলে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সমবিভব সম্পন্ন দুটি পরিবাহী। সমবিভব সম্পন্ন দুটি পরিবাহী। অর্থাৎ টু কন্ডাক্টর এট সেম পোটেনশিয়াল। তাহলে সেটা আমরা দেখব। তাহলে দুটো পরিবাহী আমরা এঁকে নিচ্ছি, এ একটা পরিবাহী, এ একটা পরিবাহী। দুটো পরিবাহীকে একটা তার দ্বারা যোগ করা হয়েছে। কি করা হলো, এই দুটো পরিবাহীতে আমরা কিউ পরিমাণ আধান দিলাম। তাহলে কিউ আধানটা কি হবে? দুজনের মধ্যে ভাগ হবে, ডিস্ট্রিবিউট হবে, এর মধ্যে আর এর মধ্যে। এই পরিবাহীটা আমরা ধরে নিচ্ছি ধারকত্ব C1, এই পরিবাহীটার ধারকত্ব ধরে নিচ্ছি C2। তাহলে এর ফলে যে এই দুজন যেহেতু তার দ্বারা যোগ আছে, তাহলে দুজনের বিভবটা কি হবে? সমান হবে। যদি আমরা ধরে নিই যে এই দুজনের বিভবটা হচ্ছে ভি, আমরা সমবিভব সম্পন্ন বলেছি, দুটোর বিভব একই, তাহলে এরও বিভব ভি, এরও বিভব ভি। তাহলে টোটাল আমরা মোট আধানটাকে ধরে নিচ্ছি, মোট আধান ক্যাপিটাল কিউ। এই আধানটা এদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে, ডিস্ট্রিবিউট হয়ে এর আধানের পরিমাণ ধরে নিচ্ছি আমরা Q1, আর এর আধানের পরিমাণ যদি হয় Q2, তাহলে আমরা লিখতেই পারবো এর বিভব আমরা V ইকুয়ালস টু লিখতে পারবো Q1 বাই C1 এই পরিবাহীটার ক্ষেত্রে, প্রথম পরিবাহীর ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে একই ফর্মুলা যদি আমরা ইউজ করি, V সমান সমান লিখতে পারবো Q2 বাই C2। তার মানে এরও বিভব আর এর বিভব, দুটো পরিবাহীর বিভবটাই সমান, অর্থাৎ প্রথম পরিবাহী দ্বিতীয় পরিবাহীর বিভবটা সমান। তাই আমরা V ইকুয়ালস টু Q1 বাই C1 প্রথম পরিবাহীর ক্ষেত্রে, দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে V ইকুয়ালস টু Q2 বাই C2 লিখতে পারছি। তাহলে আমরা উপর থেকে লিখতে পারবো যে Q1 বাই C1 সমান সমান Q2 বাই C2। তাহলে এবার যদি সংযোজন প্রক্রিয়া করি, সংযোজন প্রক্রিয়া করলে দেখো চলে আসবে আমাদের Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2। এটা সংযোজন প্রক্রিয়ার সাহায্যে আমরা লিখতে পারবো। তাহলে এবারে দেখো আমরা এই যে মোট আধান দিয়েছি, এই আধানটাই কিন্তু দুটো পরিবাহীতে বিভক্ত হয়েছে, তাহলে এই আধানটাই দুটো ভাগে ভাগ হয়েছে। তাহলে আমরা মোট আধান Q ইকুয়ালস লিখতেই পারবো Q1 প্লাস কত Q2। তাহলে এই Q1 প্লাস Q2 এর জায়গায় আমরা যদি Q লিখে দিই কোনো অসুবিধা নেই, বাই C1 প্লাস C2। তাহলে এই যে এটার মান সমান সমান এটা, আর এটার মান সমান সমান এটা। তাহলে একবার লিখছি আমরা, অতএব Q1 বাই C1 সমান সমান Q বাই C1 প্লাস C2। দ্যাট মিন্স কি হচ্ছে, Q1 সমান সমান C1 বাই C1 প্লাস C2 ইনটু Q। একইভাবে আমরা Q2 বাই C2 সমান সমান লিখতে পারবো Q বাই C1 প্লাস C2। দ্যাট মিন্স Q2 ইকুয়ালস টু হচ্ছে C2 বাই C1 প্লাস C2 ইনটু Q। তার মানে কি দাঁড়ালো দেখো, অর্থাৎ Q1 এর মানটা বের করলাম আর Q2 এর মানটা, অর্থাৎ আমরা যে Q আধানটা দিয়েছিলাম সেই আধানটা
সমবিভব সম্পন্ন পরিবাহীতে কিরকম ভাবে বন্টিত হবে, অর্থাৎ বন্টিত আধানের পরিমাণ প্রথম পরিবাহী এতটা আধান পাবে, দ্বিতীয় পরিবাহী এতটা আধান পাবে। অর্থাৎ দুজনের ধারকত্ব যদি জানি আর মোট আধানের পরিমাণ যদি জানি, তাহলে প্রথম পরিবাহী কতটা আধান পাবে এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো, দ্বিতীয় পরিবাহী কতটা আধান পাবে এই ফর্মুলার সাহায্যে আমরা সহজেই ইজিলি বের করে নিতে পারবো। তাহলে এই গেল দুটো পরিবাহীতে আধানের বন্টন যদি বিভবটা সমান হয়। এবার আমরা আগের দিন এটাও শিখেছি যে সিজিএস পদ্ধতিতে কোন একটা পরিবাহী এর ধারকত্ব সি আর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সিজিএস এর সি ইকুয়ালস টু আর। সিজিএস পদ্ধতিতে সংখ্যা মানটা সমান হয়। তাহলে প্রথম পরিবাহীটার ব্যাসার্ধ যদি, প্রথম পরিবাহীর ব্যাসার্ধ R1, দ্বিতীয় পরিবাহীর ব্যাসার্ধ R2 হলে আমরা ওই ফর্মুলা অনুযায়ী এই নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারবো যে C1 সমান সমান R1 আর C2 সমান সমান R2। তাহলে একটু আগে আমরা দেখলাম যে Q1 সমান সমান হচ্ছে C1 বাই C1 প্লাস C2 ইনটু Q, আর Q2 সমান সমান C2 বাই C1 প্লাস C2 ইনটু Q। তাহলে এটাকে এটা যদি ভাগ করি Q1 বাই Q2, তাহলে অতএব Q1 বাই Q2 যদি করি, এটাকে এটা দিয়ে ভাগ করলাম, তাহলে কি হবে, নিচে C1 প্লাস C2, C1 প্লাস C2, Q আর Q কেটে যাবে, তাহলে C1 বাই C2, বা C1 এর জায়গায় আমরা লিখতে পারবো R1 আর C2 এর জায়গায় লিখতে পারবো, এটা আমরা লিখতে পারছি। এবার এই প্রথম যে দুটো আমরা পরিবাহী নিয়েছি, প্রথম পরিবাহীটার যদি ব্যাসার্ধ আর ও তলমাত্রিক ঘনত্ব সিগমা 1 ধরি, আর এটার ক্ষেত্রে ওটাই যদি ধরি কত, সিগমা 2, তাহলে প্রথম পরিবাহীতে যে আধান পেয়েছে Q, তাহলে সিগমা 1 সমান সমান আমরা লিখতে পারি তলমাত্রিক ঘনত্ব কিভাবে বের করি বলো, তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান সমান আধান বাই ক্ষেত্রফল। তাহলে প্রথম পরিবাহীর তলমাত্রিক ঘনত্ব সিগমা 1 সমান সমান প্রথম পরিবাহীতে কতটা আধান পেয়েছে Q1, ক্ষেত্রফলটা ওর কত 4 পাই R1 এর স্কয়ার। যেহেতু একটা গোলকের ক্ষেত্রফল 4 পাই R স্কয়ার হয়, ওর ব্যাসার্ধ আমরা R1 ধরেছি, তাহলে ক্ষেত্রফল হবে 4 পাই R1 স্কয়ার। অর্থাৎ এখান থেকে আমরা Q1 সমান সমান লিখতে পারবো 4 পাই R1 এর স্কয়ার ইনটু সিগমা। একই রকম ভাবে আমরা Q2 সমান সমান লিখতে পারবো দ্বিতীয় পরিবাহীর জন্য 4 পাই, এখানে R1 এর জায়গায় কত বসবে R2 এর স্কয়ার, আর ওর তলমাত্রিক ঘনত্ব আমরা ধরেছি সিগমা। এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখো, এই মানে তাহলে 4 পাই R1 এর স্কয়ার ইনটু সিগমা 1 চুইলে এখানে হবে সরি বাই Q2 এর মানটা কত 4 পাই R2 এর স্কয়ার ইনটু সিগমা 2। এটা আমরা পেয়ে গেলাম Q1 এর আর Q2 এর মান, ওখান থেকে বসালাম, সমান সমান এটা কত আসছে R1 বাই R2। তার মানে কি দাঁড়ালো, এখানে 4 পাই কেটে গেল, তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো সিগমা 1 বাই সিগমা 2 সমান সমান R1 বাই R2 ইনটু R2 বাই R1 তার স্কয়ার। তাহলে এটার সঙ্গে একটা কাটবে, এটার সঙ্গে একটা কাটবে, তাহলে কি দাঁড়াচ্ছে R2 বাই R1। তার মানে কি হলো, সিগমা 1 বাই সিগমা 2 সমান সমান R2 বাই R1। এই ফর্মুলা দিয়ে আমাদের কিন্তু এমসিকিউ করতে হতে পারে। অর্থাৎ এখান থেকে আমরা কি সামারিটা কি পেলাম, সামারি হচ্ছে সিগমা প্রপোর্শনাল টু 1 বাই r, অর্থাৎ যেটা জানি আমরা, অর্থাৎ তলমাত্রিক ঘনত্বটা ব্যাসার্ধের কি হয়, ব্যস্তানুপাতিক হয়, সিম্পল, সেটাই জানি আমরা। তাহলে এই গেল আমাদের দুটো পরিবাহীর মধ্যে, সমবিভব সম্পন্ন পরিবাহীর মধ্যে আধানের বন্টন। এবার পরিবাহী দুটোর বিভব যদি সমান না হয়, আলাদা থাকে, তাহলে সেক্ষেত্রে আধানের বন্টনটা কেমন হবে সেটা আমরা এবারে দেখে নেব। Two conductors at different potential, অর্থাৎ চার্জ ডিস্ট্রিবিউশন of two conductor at different potential, আলাদা বিভব সম্পন্ন দুটো পরিবাহী। আমি দুটো পরিবাহী গেছি, দেখো একটা পরিবাহীর ধারকত্ব C1 আর একটা পরিবাহীর ধারকত্ব নিয়েছি C2। তাহলে কি লিখবো আমরা, মনে করি দুটি পরিবাহী নেওয়া হলো যাদের ধারকত্ব C1 ও C2। এবার প্রথম পরিবাহীতে Q1 পরিমাণ আধান দেওয়া হলো, তাহলে প্রথম পরিবাহীতে Q1 পরিমাণ আধান দেওয়া হলো এবং দ্বিতীয় পরিবাহীতে Q2 পরিমাণ আধান দেওয়া হলো।
তাহলে প্রথম পরিবাহীর বিভব কত হবে বলো? V1 সমান সমান Q1 বাই C1, আগের ফর্মুলা অনুযায়ী Q ইকুয়ালস টু CV থেকে Q সমান সমান CV, তাহলে V সমান সমান Q বাই C। আমরা ধারকত্বের যে সংজ্ঞা পেয়েছিলাম সেই স্থান থেকে প্রথম পরিবাহী। একই রকম ভাবে দ্বিতীয় পরিবাহীর বিভবটা কি হবে বলো? V2 সমান সমান Q2 বাই C2, বা এখান থেকে আমরা লিখতেই পারবো Q1 সমান সমান C1 V1, একই রকম ভাবে Q2 সমান সমান C2 V2। তাহলে অতএব এই যে দুটো পরিবাহী, এর আধানের পরিমাণ Q1, এর আধানের পরিমাণ Q2, তাহলে দুটি পরিবাহীর মোট আধান কতটা হলো দেখো? দুটি পরিবাহীর মোট আধান Q সমান সমান হচ্ছে Q1 প্লাস Q2। তাহলে Q1 এর মানটা কত পেলাম আমরা? C1 V1 প্লাস Q2 এর মানটা পেলাম C2 V2। এটা হচ্ছে দুটো পরিবাহীর মোট আধান। এবারে আমরা তাহলে দুটো আলাদা আলাদা বিভব সম্পন্ন পরিবাহী নেওয়া হয়েছে, এবার আমরা এদেরকে তার দ্বারা যোগ করে দিলাম। ওখানে কি ছিল? আমরা ওখানে কি দেখেছিলাম যে তার দ্বারা যোগ করাই ছিল, আমরা মোট আধান দিয়েছিলাম, সেটা ডিস্ট্রিবিউট হয়েছিল। এবার কি করলাম? আলাদা আলাদা করে তাদেরকে আধান দেওয়ার পরে, আলাদা আলাদা বিভব সৃষ্টি হওয়ার পরে তারপরে তার দিয়ে যোগ করলাম। এবার তার দিয়ে যোগ করলে যদি আমার এই বিভবটা বেশি হয় V1টা V2 থেকে, তাহলে ধনাত্মক আধান V1 থেকে V2 এর দিকে যাবে, ঋণাত্মক আধানটা উল্টো দিকে আসবে। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধান যায়। তাহলে এই যে আধানটা যাচ্ছে ধনাত্মক আধান থেকে নিম্ন বিভবের দিকে, তার ফলে এর বিভব কমবে, এর বিভব বাড়বে। অর্থাৎ এই যে আধান যাচ্ছে, তাহলে আধানটা এবার রিডিস্ট্রিবিউটেড হবে। প্রথমে আমরা যা দিয়েছি সেটা কিন্তু থাকবে না, আবার রিডিস্ট্রিবিউটেড হবে। কতক্ষণ হবে? এ আধান দিতে থাকবে, তার ফলে এর বিভব কমবে, আর এ আধান পেতে থাকবে, তার ফলে এর বিভব বাড়বে। প্রথম পরিবাহীর বিভব এটা ছিল, আর দ্বিতীয় পরিবাহীর বিভব এটা। এ আধান দিচ্ছে, এর বিভব কমছে, এ আধান পাচ্ছে, এর বিভব বাড়ছে। এই ফলে দুজনের বিভব একটা সময় যখন সমান হয়ে যাবে, তখন আর কেউ কাউকে আধান দিবে না। তাহলে ওই যে সমান হয়ে যাবে, অর্থাৎ সেই বিভবটা আমরা ধরে নিচ্ছি V। অর্থাৎ তার দ্বারা যোগ করার পরে যদি দুজনের বিভব V হয়, তার দ্বারা যোগ করার পরে কিছুক্ষণের মধ্যে ঘটনাটা কিন্তু ঘটে যাবে। তাহলে V হলে তার দ্বারা যোগ করার পরে এই পরিবাহীটার আধান কত থাকছে? তাহলে তার দ্বারা যোগ করার পর প্রথম পরিবাহীর আধান Q1 সমান সমান কত হবে? C1 ইনটু V, কারণ Q সমান সমান CV। তাহলে এখন ধারকত্ব তো আর চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কি? বিভবটা। বিভবটা ওর আগে ছিল V1, এখন দুজনের কমন বিভব হয়ে গেছে কত? V। এরও V হয়ে গেছে, এরও V। তাহলে C1 ইনটু V। একইভাবে দ্বিতীয় পরিবাহীর ধারক আধান Q2 সমান সমান কত হবে? C2 ইনটু V। এবার অতএব তার দ্বারা যোগ করার পরে মোট আধান Q সমান সমান Q1 প্লাস Q2। তাহলে Q1টা কত? C1 ইনটু V প্লাস Q2টা হচ্ছে C2 ইনটু V। তাহলে দুটো থেকে যদি V কমন নিই, C1 প্লাস C2 ইনটু V। তাহলে এই হচ্ছে তার দ্বারা যোগ করার পরের আধান, আর এটা হচ্ছে তার দ্বারা যোগ করার আগের আধান। তাহলে এই দুটো আধান, যেহেতু আমরা জানি আধানের সংরক্ষণ হয়, আধান ধ্বংস করা যায় না, নষ্ট করা যায় না, অর্থাৎ আগের মোট আধান পরের মোট আধানের সঙ্গে সমান হবে, সেটাই আমরা করে নেব। তাহলে পরের আধানটা হচ্ছে এটা C1 প্লাস C2 ইনটু V, আর আগের আধানটা C1 V1 প্লাস C2 V2। তাহলে এটা কিন্তু আমরা করি, তাহলে V সমান সমান হয়ে যাচ্ছে আমার C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। অর্থাৎ এই যে বিভবটা আমরা আগে থেকে জানতাম না, এই বিভবটা আমরা কত হবে সেটা ধরে নিয়েছিলাম, অর্থাৎ ওই বিভবের মানটা তার দ্বারা যোগ করার পরে দুজনের যে সাধারণ বিভব, কমন পটেনশিয়াল, সেটা আমরা বের করে নিতে পারলাম। অর্থাৎ এটা হচ্ছে সাধারণ বিভবের রাশিমালা, সাধারণ বিভবের রাশিমালা।
এটা পরীক্ষায় দেয় যে দুটি পরিবাহীকে তার দ্বারা যোগ করলে সাধারণ বিভবের রাশিমালা নির্ণয় করো, তাহলে এই পর্যন্ত করে দিলে তোমাদের হয়ে যাবে। এটা 2014 তে এসেছিল, এইচএসএ 2014 তে এসেছিল, দেয় পরীক্ষায় খুবই। অর্থাৎ সাধারণ বিভবের রাশিমালা নির্ণয় করো। তাহলে এই যে সাধারণ বিভবের রাশিমালা পেলাম, তার মানে প্রথম পরিবাহীটা V1 বিভব থেকে V2 হলো, প্রথম পরিবাহীটা V1 থেকে V হলো, আর দ্বিতীয় পরিবাহীটা V2 থেকে V হলো। তাহলে এই যে এখান থেকে এখানে যেতে কতটা আধান সে, অর্থাৎ পরের এখানে আধান ছিল তার কত Q1, এখানে আধান কত হয়ে গেছে Q1। তাহলে এই যে এই পরের আধানটা কত সেটা আমরা আগের ফর্মুলায় দেখেছি। অতএব আধান বন্টনের পরে প্রথম পরিবাহীর আধান Q1 সমান সমান আমরা কি দেখেছিলাম C1 * V। তাহলে C1 V এর মানটা হচ্ছে এটা C1 V1 plus C2 V2 by C1 plus C2। তাহলে এই যে C1 V1 plus C2 V2 এটা একটু আগেই দেখেছিলাম যে এটা হচ্ছে পরিবাহী দুটো যোগ করার আগের মোট আধান। সেই মোট আধানটা আমরা কত দেখেছিলাম Q। তাহলে কি দাঁড়াচ্ছে C1 by C1 plus C2। এই C1 by এটা নিচে C1 plus C2 আর এই মানটা হচ্ছে Q। কারণ আমরা দেখেছিলাম দুটো পরিবাহী যোগ করার আগে মোট আধান Q সমান সমান হচ্ছে C1 V1 plus C2 V2। একই রকম ভাবে অনুরূপে যদি আমরা Q2 সমান সমান কত হবে, একই রকম ভাবে এখানে C1 এর জায়গায় কি আসবে C2 by C1 plus C2 into Q। এই হচ্ছে আমার বন্টনের পরে প্রথমটার আধান আর দ্বিতীয়টার আধান। তাহলে এবার দেখব যে এই যে আধানের বন্টন হলো, অর্থাৎ প্রথম পরিবাহীটায় কিছুটা আধান হারালো আর দ্বিতীয় পরিবাহীটায় কিছুটা আধান পেল। তাহলে আমরা যে আধানের সংরক্ষণ বলি, তাহলে এখানে দেখে নেব যে সংরক্ষণটা মানছে কি মানছে না। অর্থাৎ প্রথম পরিবাহীটা যতটা আধান সে হারালো, দ্বিতীয় পরিবাহীটা কি ততটাই আধান পেয়েছে? যদি পেয়ে থাকে তাহলে সেটা আধানের সংরক্ষণ নীতিকে সমর্থন করছে, অর্থাৎ আধানটা নষ্ট হচ্ছে না, আধানটা সংরক্ষিত হচ্ছে, অর্থাৎ এক পরিবাহী থেকে আরেক পরিবাহীতে যাচ্ছে। তাহলে সেটা আমরা এবার দেখে নেব যে প্রথম পরিবাহীটা কতটা আধান সে হারালো আর দ্বিতীয় পরিবাহী কতটা পেল। তাহলে প্রথম পরিবাহীটা আধান বর্জন করে, অর্থাৎ কতটা আধান ছেড়ে দিচ্ছে, সেটা যদি আমরা Q ড্যাশ বলি সমান সমান তার আধান প্রথমে ছিল Q1 আর পরে হয়েছে স্মল q1। তাহলে প্রথমে এটা ছিল পরে এটা, তাহলে এতটা আধান সে বর্জন করে দিয়েছে। তাহলে Q1 মানে কত C1 V1 আর Q1 মানে C1 into V। তাহলে এই মানটা যদি বসিয়ে দিই দেখব C1 V1 minus C2 into V বা Q1 এর মানটা তো আমরা এখান থেকে Q1 এর মানটা আমরা V এর মানটা বসিয়ে দেব কত C1 V1 plus C2 V2 by C1 plus C2 সাধারণ বিভব V, সাধারণ বিভবের ফর্মুলা পেয়েছি আমরা। তাহলে এটাকে যদি লসাগু করি কত হচ্ছে দেখো C1 by C2, তাহলে এটা গুণ করলে C1 হবে। তাহলে C1 কত হয়ে যাচ্ছে C1 এর স্কয়ার V1 প্লাস C1 C2 V1। এবার এটা গুণ করলে মাইনাস C1 আর C1 এ C1 এর স্কয়ার V1 প্লাসে মাইনাসে মাইনাস C1 C2 V2। তাহলে কত হচ্ছে এখান থেকে আমরা সবার C1 আছে, তাহলে C1 টা বের করে নি। তাহলে C1 বাই C1 প্লাস C2, তাহলে এখানে থাকছে কত C1 V1 প্লাস C2 V1 মাইনাস C1 V1 মাইনাস C2 V2 বাই C1 প্লাস C2। এই C1 প্লাস C2 তো আগে লিখে ফেলেছি আমরা, আর লিখবো না। তাহলে দেখো এখানে C1 V1 টা কেটে যাচ্ছে, তাহলে এখানে C2 V1 আর C2 V1। তাহলে এখানে C2 টা কমন আসবে দুই জায়গা থেকে, তাহলে C1 C2 বাই
C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস, তাহলে এতটা পরিমাণ আধান কে প্রথম পরিবাহী বর্জন করছে। তাহলে এবার আমরা দ্বিতীয় পরিবাহী কতটা গ্রহণ করছে সেটা দেখে নেব। অর্থাৎ দ্বিতীয় পরিবাহী আধান গ্রহণ করে ওর প্রথমে পরে আধান হয়েছে Q2 আর প্রথমে ছিল Q2, তাহলে Q2 মানে কত C2 ইন্টু V মাইনাস Q2 মানে C2 ইন্টু V2। তাহলে এবারে আমরা এই C2 ইন্টু V ওই সাধারণ বিভবের ফর্মুলা বসাবো, C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 মাইনাস C2 ইন্টু V2। এটা সিম্পলিফাই করবে দেখবে একই আসবে, C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। অর্থাৎ প্রথমটা পরিবাহী যতটা আধান হারানো দ্বিতীয় পরিবাহীটাও সেম ততটাই আধান গ্রহণ করবে। অর্থাৎ এক্ষেত্রে আধানের সংরক্ষণটা মান্য হচ্ছে, আধান নষ্ট হচ্ছে না, ধ্বংস হচ্ছে না, জাস্ট একটা পরিবাহী থেকে আর একটা পরিবাহীতে চলে যাচ্ছে। তাহলে এই যে একটা পরিবাহী থেকে আর একটা পরিবাহীতে যাচ্ছে, তাহলে এই যে আধান যাওয়ার ফলে আমরা জানি যে একটা জায়গা থেকে যখনই আধান আর একটা জায়গায় যাবে কিছুটা কাজ করতে হবে। তাহলে এই কাজ করার ফলে তাদের শক্তিটা কি একই থাকছে না শক্তির কিছুটা লস হচ্ছে সেটা আমরা এবার দেখে নেব। অর্থাৎ শক্তির অপচয় হচ্ছে কিনা, আধান বন্টনের দরুন শক্তির কোনো অপচয় হচ্ছে কিনা সেটাই আমরা বের করে দেখে নেব। লস অফ এনার্জি ডিউ টু শেয়ারিং অফ চার্জ। আমরা দুটো পরিবাহী নিয়ে নিয়েছি, যে দুটো পরিবাহী ধারকত্ব C1 আর C2, এর Q1 পরিমাণ আধান দিয়েছি, একে Q2 পরিমাণ আধান দিয়েছি। তাহলে তারপরে যদি তার দ্বারা যোগ করি দুজনের সাধারণ বিভব যদি V হয়, তাহলে একটু আগেই দেখলাম সাধারণ বিভব V সমান সমান C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে দুজনের আধান বন্টনের পর সাধারণ বিভব এটা তৈরি হবে। তাহলে তার দ্বারা যোগ করার আগে এই যে ধারকটা সঞ্চিত শক্তি কত ছিল প্রথম ধারকের, অর্থাৎ তার দ্বারা যোগ করার আগে মোট শক্তি, তার দ্বারা যুক্ত করার আগে মোট শক্তি কার এই ধারকটা আর এই পরিবাহীটা, দুটো পরিবাহীর মোট শক্তি আমরা ইনিশিয়াল এনার্জি EI বলছি শুরুতে। তাহলে এর আমরা একটু আগে দেখলাম যে কোন একটা পরিবাহীর ধারকত্ব যদি C হয় আর বিভবটা যদি V হয় তাহলে তার শক্তি কত হয়, E সমান সমান হাফ C V স্কয়ার। তো আগেই শক্তিটা বের করেছি আমরা। তাহলে এখানে মোট শক্তি, এর শক্তিটা হচ্ছে হাফ C1 V1 এর স্কয়ার, কারণ শুরুতে এর ধারকত্ব C1 বিভব V1 ছিল, আর এরটা কত, এর ধারকত্ব হচ্ছে C2, ওর শুরুতে বিভব ছিল V2। তাহলে এই হচ্ছে তার দ্বারা যোগ করার আগের মোট শক্তি, আর যুক্ত করার পরে মোট শক্তি, তার দ্বারা যুক্ত করার পরে মোট শক্তি EF সমান সমান, তাহলে কত হবে হাফ, দুজনের মোট ধারকত্ব কত C1 প্লাস C2 ইন্টু V স্কয়ার, ভিটা হচ্ছে তাদের সাধারণ বিভব। তাহলে মানটা যদি বসিয়ে দিই হাফ C1 প্লাস C2 ইন্টু V এর মানটা হচ্ছে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 গোটাটা হোল স্কয়ার। তাহলে এবারে দেখো এখানকার C1 প্লাস C2 আর এখানকার C1 প্লাস C2 একটা কেটে যাবে, তাহলে কেটে গিয়ে কি থাকছে সমান সমান হাফ C1 V1 প্লাস C2 V2, তার হোল স্কয়ারটা থাকলো উপরে আর নিচে C1 প্লাস
C2, অর্থাৎ একটা কেটে গেল, একটা থাকলো। তাহলে এই যে দুটো শক্তি, এই দুটো শক্তি কিন্তু সমান হবে না, কম বেশি হবে। তো কম বেশি হলে আমরা এটা কম হবে না এটা বেশি হবে সেটা দেখব। যদি এটা বেশি হয় এটা কম হয়, তার মানে শক্তিটা কি হয়ে গেল, কমে গেল, তাহলে শক্তি কিছুটা অপচয় হয়ে গেল। তাহলে সেটাই দেখব, শক্তি অপচয় হচ্ছে না গেইন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমটা থেকে পরেরটা বিয়োগ করি, যদি পজিটিভ আসে তাহলে বলবো পরের শক্তিটা হচ্ছে কম, আর যদি নেগেটিভ আসে তাহলে পরের শক্তিটা হচ্ছে বেশি। তাহলে আমরা প্রথম থেকে দ্বিতীয়টা বাদ দিব। তাহলে অতএব ডেল্টা ই মানে শক্তির কতটা পরিবর্তন হলো সেটা সমান সমান ইনিশিয়াল থেকে ফাইনালটা বাদ দিচ্ছি। তাহলে ইনিশিয়াল থেকে ফাইনালটা বাদ দিচ্ছি। তাহলে বাদ দিলে কি হবে, তাহলে সমান সমান ইনিশিয়ালটা কত, ইনিশিয়ালটা আমার এটা হাফ C1 V1 এর স্কয়ার প্লাস হাফ C2 V2 এর স্কয়ার মাইনাস ফাইনালটা হচ্ছে এটা হাফ C1 V1 প্লাস C2 V2 বাই এটার হোল স্কয়ার বাই C1 প্লাস C2। তাহলে এই গেল আমার শক্তির কতটা রূপান্তর হচ্ছে। তাহলে এবারে আমরা এটাকে বিয়োগ করব, সবার হাফ আছে, হাফটা কমন নিয়ে বিয়োগ করে নেব। তাহলে হাফ কমন নিয়ে নিলাম দুটো থেকে। তাহলে এবারে আমরা সমান সমান হাফ এটা, তাহলে এই টোটালটার লসাগু হচ্ছে কত, C1 প্লাস C2টা হচ্ছে লসাগু টোটালটা। তাহলে এটার সাথে এটার গুণ হবে, তাহলে গুণ হলে C1 প্লাস C2 তার সঙ্গে গুণ হবে C1 V1 এর স্কয়ার প্লাস C1 প্লাস C2 এর সঙ্গে গুণ হবে C2 V2 তার স্কয়ার মাইনাস এটা হোল স্কয়ারের ফর্মুলা ভেঙে নেব। তাহলে ভেঙে নিলে C1 এর স্কয়ার V1 এর স্কয়ার প্লাস 2C1 C2 V1 V2 প্লাস C2 এর স্কয়ার V2 এর স্কয়ার, অর্থাৎ আমাদের a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করে দিলাম। তাহলে এবার হাফটা কমনই থাকলো, এটা গুণ করলে C1 এর সঙ্গে C1 গুণ করলে C1 স্কয়ার V1 স্কয়ার, C2 এর সঙ্গে গুণ করলে C2 C1 V1 এর স্কয়ার প্লাস এটা গুণ করলে C1 C2 V2 এর স্কয়ার প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে C2 এর স্কয়ার V2 এর স্কয়ার মাইনাস, এবার মাইনাসটাই ব্র্যাকেটটা তুলে দিচ্ছি। তাহলে C1 এর স্কয়ার V1 এর স্কয়ার মাইনাস 2 C1 C2 V1 V2 মাইনাস C2 এর স্কয়ার V2 এর স্কয়ার টোটালটা বাই C1 প্লাস C2। তাহলে এই C1 V1 স্কয়ার C1 V1 স্কয়ার C2 V2 স্কয়ার C2 V2 স্কয়ার কেটে গেল। তাহলে সমান সমান হাফ, দেখো সবার C1 এটা C2 C1 C1 C2 C2 C1 C2 সবার C1 C2টা আছে। তাহলে C1 C2টা কমনে নিয়ে নিলাম আর এটাকে নিচে রেখে দিলাম। তাহলে এখানে কত থাকছে, এই C1 C2টা কমনে থাকলে V1 এর স্কয়ার প্লাস এখানে কত V2 এর স্কয়ার মাইনাস এখানে 2V1 V2। তাহলে সমান সমান এটাকে আমরা লিখতে পারবো হাফ C1 C2 বাই C1 প্লাস C2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার। তার মানে এখানে এই ধারকত্বগুলো কিন্তু ধনাত্মক, ধারকত্বের মান কিন্তু ধনাত্মক, এখানে কোনো চেঞ্জ নেই। তাহলে এবার এই V1 আর V2 যাই হোক না কেন, যদি V1 গ্রেটার দ্যান V2 হয় তাহলে এই রাশিটা পজিটিভ রাশি, তার স্কয়ার পজিটিভই হবে। যদি V1 লেস দ্যান V2 হয় তাহলে এই রাশিটা ভেতরের রাশিটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভের স্কয়ার করলেও কি হয়, পজিটিভ হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ডেল্টা ই সমান সমান অলওয়েজ পজিটিভ রাশি একটা, অর্থাৎ ডেল্টা ইটা পজিটিভ ধনাত্মক। তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে ডেল্টা ই গ্রেটার দ্যান 0, তার মানে EI মাইনাস EF গ্রেটার দ্যান 0, তাহলে কি হচ্ছে EI গ্রেটার দ্যান EF। তার মানে শুরুর এনার্জিটা বেশি, পরের এনার্জিটা কম, তার মানে এনার্জি কমে যাচ্ছে শক্তিটা। তাহলে শক্তির কি হচ্ছে
অপচয় হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতেই পারবো এটা। তাহলে এখন জেনে গেছি যে এটা শক্তির অপচয়। তাহলে আমরা প্রথমে লিখিনি, কারণ হচ্ছে তখন আমরা জানতাম না, এখন জেনে গেছি। তোমরা পরীক্ষার খাতায় অপচয়, আমরা সেটাই হেডিং দিয়েছি, লস অফ এনার্জি ডিউ টু শেয়ারিং চার্জ, অর্থাৎ আধানের বন্টনের জন্য শক্তির কতটা অপচয়, এতটা পরিমাণ অপচয় হচ্ছে, শক্তিটা লস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এটা কি হয়? তাপ উৎপন্ন হচ্ছে, বা অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘূর্ণন শক্তি বা অন্যান্য শব্দ শক্তি কিছুটা, বা স্পার্কিংটা, মেইনলি এখানে স্পার্কিংটা হয়। এই শক্তিগুলোতে এই যতটা শক্তির অপচয় হচ্ছে সেটা কিন্তু রূপান্তরিত হচ্ছে, কারণ না হলে শক্তির সংরক্ষণটা কি হবে না, মান্য হবে না। তাহলে এইভাবে আমরা দুটো পরিবাহীতে আধান বন্টনের দরুন শক্তি ক্ষয়ের বা শক্তির অপচয়ের রাশিমালাটা নির্ণয় করতে পারছি। খুবই দেয় পরীক্ষায়, এটা দিলে পুরোপুরি 3 নম্বর দিবে। তাহলে প্রথম থেকে তোমাদের সাধারণ বিভব থেকে এটা করে দেখাতে হবে। সালে এসেছিল, খুব ইম্পর্টেন্ট, বা এটা দিয়ে অঙ্ক আছে, প্রবলেমটা আছে। তাহলে যাই হোক, এই গেল আজকের তোমার ধারকত্ব ধারক 2 নম্বর পর্বের। আজকে এখানেই শেষ। তোমরা পরের দিন আবার দেখা হবে। ভালো থাকবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং সবশেষে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো।